বেসামরিক নাগরিকদের হত্যা সমর্থনযোগ্য নয়, ইসরায়েলের পার্লামেন্টে নরেন্দ্র মোদী। আঞ্চলিক নিরাপত্তা জোট হেক্সাগন গঠনের পরিকল্পনা। গত কয়েকদিনে পাকিস্তানের ৩৪ জন ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্য নিহত, দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখার। এবার তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা জাপানের। চীনের জন্য নতুন সমীকরণ দাঁড় করাবে বলছেন বিশ্লেষকরা। এবং রাশিয়ার পশ্চিমাঞ্চলের সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত অন্তত ৭ জন, আহত ১০। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। দুদিনের সফরে বর্তমানে ইসরায়েলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সফরের শেষ দিনে ভারতকে সঙ্গে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট হেক্সা গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জোটে ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মিত্রদের সঙ্গে রাখার ইচ্ছার কথাও জানান তিনি। এর আগে ইসরায়েলি সংসদ নেসেটে দেয়া ভাষণে হামাসের হামলার নিন্দা জানিয়ে কোনো বেসামরিক নাগরিকদের হত্যা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন মোদী। বিস্তারিত সামিউল শিহাবের প্রতিবেদনে। কূটনৈতিক প্রটোকল ভেঙে বুধবার বেন গুরিয়ন বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে বরণ করে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দীর্ঘ ৯ বছরের ব্যবধানে আবারও ইসরায়েলের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী। করমর্দন আর আলিঙ্গনে দুই নেতার রসায়ন ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরে আতিথেয়তা শেষে সরাসরি বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। ভারতের প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা এবং কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। সামাজিক মাধ্যম এক্সে এই বৈঠককে অসাধারণ বলে অভিহিত করেন তিনি। অন্যদিকে মোদীকে ভাই সম্বোধন করে আবেগপ্রবণ হয়ে পড়েন নেতানিয়াহু। তিনি বলেন, ভারত ইসরায়েল বন্ধুত্ব এখন এক অনন্য উচ্চতায়। নরেন্দ্র আমার প্রিয় বন্ধু, আজকে আপনার এই সফর নিয়ে আমি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছি। কূটনৈতিক কারণে আমি হয়তো এটাকে অন্য সবকিছুর সাথে তুলনা করতে পারবো না, করলে আমি বিপদে পড়ে যাব। কিন্তু আপনি ইসরায়েলের এক মহান বন্ধু এবং বিশ্বমঞ্চের একজন বড় মাপের নেতা। আমি বলতে চাই, আপনি একজন বন্ধুর চেয়েও বেশি, একদম ভাইয়ের মতো। এরপর জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি সংসদ নেসেটে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন নরেন্দ্র মোদী। বক্তব্যে হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। I also carry with me the deepest condolences. ৭ই অক্টোবর হামাসের সেই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই। The world was shattered in the barbaric terrorist attack by Hamas on October 7. বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে আব্রাহাম চুক্তির প্রতিও ভারতের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন মোদী। তবে গাজায় চলমান মানবিক সংকটে ভারতের অবস্থান নিয়ে বরাবরের মতোই কৌশলী ছিলেন তিনি। 2 দিনের এই সফরে মোদীর সাথে গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক করিডোর ইস্যু। আন্তর্জাতিক চাপের মুখে থাকা নেতানিয়াহুর জন্য মোদীর এই সফর বড় ধরনের কূটনৈতিক সমর্থন হিসেবেই দেখা হচ্ছে। গাজা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নানা বিতর্ক থাকলেও তেল আবিবের সঙ্গে দিল্লির কৌশলগত অংশীদারিত্ব যে আরও মজবুত হচ্ছে, এই সফর তারই প্রমাণ। সামিউল শিহাব, আরটিভি। গত কয়েকদিনে পাকিস্তানের ৩৪ জন ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে এমনই তথ্য জানায় পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ISPR। প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিনে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্য ভিত্তিক একাধিক অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। মূলত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর দীর্ঘদিন ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীকে ভারতীয় সহায়তা ও সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ করে দেশটি। এসব গোষ্ঠীকে ভারতীয় প্রক্সি বাহিনী বা ফিতনা আল হিন্দুস্তান নামে আখ্যায়িত করেছে পাকিস্তান।
এবারে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছে জাপান। আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় 2031 সালের মার্চের মধ্যে তাইওয়ানের উপকূল থেকে মাত্র 110 কিলোমিটার দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি। চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে, তাই এমন স্থানে ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের পক্ষেও নতুন সমীকরণ দাঁড় করাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। 2022 সালে নিজেদের ইয়াংগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেয় জাপান। তবে কয়েক বছর পার হলেও এ নিয়ে যথাযথ পরিকল্পনা প্রকাশ করেনি দেশটি। তবে এবারে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র মোতায়েনের তারিখ জানায় দেশটি। 2031 সালের মার্চের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান, যে দ্বীপটি তাইওয়ানের উপকূল থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর তথ্য মতে ইয়াংগুনি ইউনিটটি মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা সারফেস টু এয়ার মিসাইল মোতায়েনের পরিকল্পনা করছে জাপান, যা শত্রুপক্ষের বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম, যা বড় চিন্তার কারণ হতে পারে চীনের জন্যও। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসাবে দাবি করে এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে এক প্রকার দখল করার পর চীনও তাইওয়ানকে পুনরায় একত্রিত করতে শক্তি প্রয়োগ করতে পারে এমন আলোচনা উঠেছিল আন্তর্জাতিক অঙ্গনে। এমন সম্ভাবনা ঘিরে উত্তেজনা চলছে চীন ও জাপানের মধ্যে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন যে তাইওয়ানের উপর আক্রমণ করা হলে জাপান তার আত্মরক্ষা বাহিনী সক্রিয় করতে পারে। দীর্ঘদিন ধরেই এই উদ্বেগ কাজ করছে যে যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে পরিচিত তাইওয়ানের উপর যে কোনো আক্রমণ ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের জন্ম দিতে পারে। পরবর্তীতে এই যুদ্ধে অন্তর্ভুক্ত হতে পারে জাপানের মতো এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররাও। চীন তাদের ক্ষোভ প্রকাশের জন্য সম্প্রতি দ্বীপটির কাছে ড্রোন উড়িয়েছিল, যার প্রতিক্রিয়ায় জাপানও তাদের যুদ্ধবিমান ওড়াতে বাধ্য হয়। ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন কট্টর চীন বিরোধী রক্ষণশীল নেতা তাকাইচি এই মাসের শুরুর দিকে পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন। ইতোমধ্যে জাপান ইয়াংগুনিকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তর করেছে, যা এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর আরও শক্তিশালী অবস্থানে নেবে জাপানকে। আব্দুল মালেক, RTV। চীনের সামরিক পাইলটদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমান বাহিনীর এক সাবেক কর্মকর্তা ও এলিট ফাইটার পাইলটকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। 65 বছর বয়সী ব্রাউন একসময় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 যুদ্ধবিমানের প্রশিক্ষক পাইলট ছিলেন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ব্রাউনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অনেকটা সাবেক মার্কিন মেরিন কর্পস পাইলট ড্যানিয়েল ডগাননের মামলার মতোই। এদিকে FBI এর কাউন্টার ইন্টেলিজেন্স ও এসপিওনাজ ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি এক বিবৃতিতে জানিয়েছেন ব্রাউন দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একই সাথে ব্রাউন এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ফেরিস পিরো। রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 10 জন। স্থানীয় সময় বুধবার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 290 কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে স্লেনস্কো অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় 30টি ড্রোন আঘাত হানে। সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বর্বর সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আনোখিন। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই আবারও যুদ্ধবন্ধের আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বৈঠকের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মাঝে ফ্লোরিডা থেকে আসা সশস্ত্র স্পিড বোটের সঙ্গে কিউবান বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গোলাগুলিতে 4 জন নিহত এবং 6 জন আহত হয়। কিউবা সরকারের দাবি বুধবার তাদের জলসীমায় বোটটি অনুপ্রবেশ করে টহল দলের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে কিউবান বাহিনী পাল্টা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কিউবার অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে স্পিড বোটে থাকা সন্দেহভাজনরা কিউবা বিরোধী নাগরিক এবং তাদের মধ্যে কয়েকজন আগে থেকেই ওখানকার অপরাধী তালিকায় ছিলেন। আটককৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন এর সাথে মার্কিন সরকারের কোনো যোগসূত্র নেই।
বর্তমান এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়ালেসের ব্যক্তিগত ফোন রেকর্ড ফাঁস হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাইডেন প্রশাসনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলাকালীন গোপনে এগুলো জব্দ করে এফবিআই। প্যাটেলের অভিযোগ, কোনো শক্ত প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্য ও নিয়ম বহির্ভূতভাবে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। এই ঘটনার সত্যতা পাওয়ার পর এফবিআইয়ের অন্তত 10 কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এই দুই ব্যক্তির ওপর নজরদারি নিয়ে ওয়াশিংটনে এখন চরম উত্তেজনা বিরাজ করছে, যদিও একে স্বাভাবিক তদন্ত প্রক্রিয়া বলছেন ডেমোক্র্যাটরা। বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সাল্লেকে গ্রেফতার করা হয়েছে। 2019 সালে খ্রিস্টানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দেশটির সিআইডি তাকে নিজেদের জিম্মায় নেয় বলে জানায় আল জাজিরা। সেদিন 6টি আলাদা জায়গায় প্রায় একই সময় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই বোমা হামলায় নিহত হয় প্রায় 300 জন। নিহতদের মধ্যে 45 জন বিদেশীও ছিল। সে সময় বোমা হামলার পর তৎকালীন সরকার একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর ওপর দায় চাপিয়েছিলেন, কিন্তু তখনও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে ছিল অভিযোগের তির। 2024 সালে অনুরাগ কুমারা দিশানায়ক প্রেসিডেন্ট হওয়ার জেনারেল সুরেশ সাল্লেকে বরখাস্ত করা হয়। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।